উফ, এবার ছাড়ো না। আর কতক্ষণ? ভালো লাগছে না তো? সারাদিন কি এইসব করতে ভালো লাগে নাকি? তোমার ভালো না লাগলেও তোমার ভালো না লাগলে আমি কি করতে পারি? আমার তো ভালো লাগে, তাই আমি নিজের ভালো লাগাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। বিয়ের আগে তো অনেক তালবাহানা দেখাতে, এখন তো বিয়ে হয়েছে, এখন তো আর তুমি আমাকে কোনো প্রকার তালবাহানা দেখাতে পারবে না। হ্যাঁ, সেটাই তো পেয়েছো। এখন তো আমাকে আমার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমাকে সময় দিতে হবে। সামনে এক্সাম আছে, কোথায় তুমি নিজে পড়াশোনা করবে আর আমাকেও পড়াশোনা করতে দেবে? সেটা না করে তুমি সারাক্ষণ শুধু নিজের বউকে আদর করা নিয়ে ব্যস্ত থাকো। বউটা আমার, বউয়ের সঙ্গে কি করব না করব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই এই ব্যাপারে আমি কারোর কোনো মতামত গ্রহণ করব না। আমার বউকে আমি আদর করলে সেটা যদি তোমার দেখতে খারাপ লাগে, তাহলে তুমি তোমার নিজের চোখ দুইটা বন্ধ করে রাখতে পারো। তাহলে ছাড়ছো না কেন আমাকে? আমাকে ছেড়ে দাও, আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা করি। রান্নার সময় হয়ে গেছে তো, তবুও তুমি আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না। তুমি চলে যাও, আমি তো আর তোমাকে ধরে রাখিনি, শুধু আমার রাঙা পরিবউটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার এত সুন্দর বউটাকে দিয়ে আমি রান্না করাবো? কখনোই না। বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, তারা রান্না বান্না আর সব কাজ করে নেবে। আমার বউ শুধু সারাদিন আমাকেই সময় দেবে। এই বলে নীল নেহাকে টান দিয়ে আবারও নিজের কাছে টেনে নেয় আর আদর করতে থাকে। তখনই ড্রয়িং রুম থেকে নীলের বাবা নেহাকে ডাকতে থাকে। বৌমা, আমার না তোমার হাতে চা খেতে খুব ইচ্ছে করছে। আমাকে 1 কাপ চা বানিয়ে দেবে? হ্যাঁ বাবা, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এখন আমাকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বাবা সে কখন থেকে বসে আছেন আমার হাতে চা খাবে বলে। তুমি কি খারাপ করবে, হ্যাঁ সেটা আগে বলো শুনি, তারপর তোমাকে ছাড়বো কি ছাড়বো না সেটা ভেবে দেখবো। আর আব্বুর দিকটা আমি দেখে নিয়েছি। আব্বুকে আমি বলে দিচ্ছি আম্মুকে দিয়ে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিতে। তোমাকে তো আমি কোনোভাবেই ছাড়ছি না, তোমাকে এখন আমি মন ভরে আদর করব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তবে তোমাকে দেখাচ্ছি আমি। এই বলে নেহা নীলের ঠোঁটে ঠাস করে একটা কামড় বসিয়ে দেয় আর নীল ব্যথায় কুঁকড়ে ওঠে। নেহাকে ছেড়ে দিয়ে উঠে বসে। ততক্ষণে নেহা নিজের শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বের হয়ে গেছে। নেহার এভাবে চলে যাওয়া দেখে নীল পেছন থেকে বলতে থাকে। ঠিক আছে, এবার যাচ্ছ যাও, কিন্তু রাতে কি করবে? রাতে তো সেই ঘুরে ফিরে তোমাকে আমার কাছে আসতে হবে, তখন দেখব আমি তুমি কি করতে পারো। আরে, রাতে তো আমি তোমার কাছে আসবোই না, আমি তো আম্মুর রুমে ঘুমিয়ে পড়বো। তাহলে তুমি আমাকে পাবে কোথা থেকে, যে সেটা আমাকে বলো তো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। তুমি কিভাবে আজ আমার রুমে ঘুমাতে পারো সেটা আমিও দেখে নেব। নেহা তখন নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল সোজা রান্নাঘরে। রান্নাবান্না শেষ হলে সবাই একসঙ্গে মিলে রাতের খাবার খেয়ে নিল। তারপর যে যার রুমে চলে গেল। অপরদিকে নেহা রান্না করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে তারপর তার শাশুড়ি মায়ের রুমে চলে গেল। সেটা দেখে তার শাশুড়ি মা তাকে জিজ্ঞেস করলো। কি ব্যাপার নেহা, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি হঠাৎ আমার রুমে কেন? না মানে, আসলে আম্মু, আজ আমার শরীরটা না ভালো লাগছে না, তাই আমি ভাবছিলাম আমি আপনার সাথে এই রুমেই ঘুমাবো, যদি আপনার কোনো সমস্যা না হয়। না, তুমি আমার সঙ্গে ঘুমালে আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? আমার কোনো সমস্যা নেই। তবে নীল তো বাড়িতে রয়েছে, তোমার কোনো সমস্যা থাকলে তুমি সেটা তার সঙ্গে শেয়ার করতে পারো। সে তোমার হাজব্যান্ড, তোমার সব সমস্যার সমাধান করার জন্য সেই রয়েছে। আম্মু, বিষয়টা আসলে সেরকম নয়। আমি আপনার ছেলেকে বলেছিলাম, আপনার ছেলে বলেছে তার নিজেরই নাকি মাথা ব্যথা করছে, তাই আমি আর তাকে বিরক্ত না করে আপনার রুমেই চলে এসেছি। এখন যদি এখানে একসাথে আপনি নিজেও বিরক্ত বোধ করেন, তাহলে আর কি বলবো। আমি চলে যাই তাহলে। আরে না, সেরকমটা হতে যাবে কেন? আমার কোনো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে নিশ্চিন্তেই ঘুমাতে পারো। আলমারিতেই কম্বল রাখা আছে, ওখান থেকে একটা নিয়ে এসো। নেহা ঘুমিয়ে পড়লো কম্বল নিয়ে এসে। মাঝরাতে হঠাৎ নেহার ঘুম ভেঙে যায়। কেউ একজন তার বুকের উপর হাত বোলাচ্ছে। সে তো লজ্জায় পড়ে গেছে। তার শাশুড়ির মতো তার সঙ্গে ঘুমিয়েছে, তবে কি তার শাশুড়ি মা তার সঙ্গে এমন করছে? সে ঘুমি চোখে তার শাশুড়ি মায়ের হাত মনে করে হাতটা সরিয়ে দিল।
তারপর আবারও ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে আবার সে হাত তার বুকের উপর চলে আসে। তখন সে ঘুম থেকে উঠে বসে আর রুমের লাইট অন করে তেই তার চক্ষু চড়ক গাছ। পাশেই নীল শুয়ে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? নীলকে বলে, আরে নীল, তুমি এখানে আসলে কখন? এখানে তো আম্মু ঘুমিয়েছিল, আম্মু কোথায় গেল? আম্মুকে আমি আমাদের রুমে পাঠিয়ে দিয়েছি। তুমি কেমন বলো তো? একটু দুষ্টামি ফাজলামি করেছি, তাই বলে তোমাকে আমার রুমে চলে আসতে হবে? তুমি ঘুমিয়ে যাওয়ার পর আম্মু নিজেই আমার রুমে চলে গেল আর আমাকে এখানে পাঠিয়ে দিল। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, তাই তো আমি রুমের মধ্যে পাচারি করছিলাম। সেটা দেখে আম্মু আর সহ্য হলো না, তাই আমাকে এখানে পাঠিয়ে দিলেন। তোমার জন্য তো দেখছি কোথাও গিয়ে আমি শান্তি নেই। উফ, এখানে পর্যন্ত চলে এসেছো, বেশ ভালো কথা। তবে চুপচাপ এখানে শুয়ে থেকে ঘুমিয়ে পড়ো, আমার সঙ্গে একদম ফাজলামো করতে আসবে না। আমি ঘুমাবো আর আমার খুব ঘুম পাচ্ছে। আরে বউ, এটা কেমন করে হয় বলো? তুমি আমার বিয়ে করা নতুন বউ, তোমার সঙ্গে যদি একটু রোমান্সে না করি তাহলে কি চলে বলো? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তার সঙ্গে একটু রোমান্স না করলে ভালো লাগে না। এখন কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলে আসো দেখি। আয় না, একদম না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, ভালো হবে না বলে দিলাম কিন্তু। তোমাকে আমার আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বললে হলো? তুমি আমাকে বললে আর আমি এখান থেকে চলে যাব? একদমই নয়। আম্মুকে আমি আমাদের রুমে রেখে এসেছি, আর তোমার কাছে আমি এসেছি শুধু তোমার সঙ্গে একটু রোমান্স করো বলে। আর এখন তুমি কি না আমাকে বলছো এখান থেকে চলে যেতে? এটা তুমি ভাবলে কি করে? এই কথা বলে নীল নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না নেয়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তাকে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। প্রথমে নেহা নীলকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু নীলের ভালোবাসার কাছে সেসব কিছুই না। তাই সে নিজেই নীলের সঙ্গে রেসপন্স করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার অটল সমুদ্রে ডুবে থাকে। এভাবে প্রায় চলে গেল ঘন্টাখানেক সময়। তারপর দুজন দুজনকে বুকিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নেহা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। এমন সময় শাশুড়ি মা সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার বৌমা, তুমি না বলেছিলে তোমার শরীর খারাপ? তাহলে সকাল সকাল তুমি রান্নাঘরে আসতে গেলে কেন? আমি তো নিজেই সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিতাম। তাহলে আর কষ্ট করে তোমার এখানে আসার কি দরকার ছিল? না মানে, আসলে আম্মু শরীরটা সন্ধ্যা রাতে খারাপ লাগছিল, কিন্তু এখন একটু ভালো লাগছে। তাই ভাবলাম আজকে যেহেতু বাসায় আছি, তাই আমি নিজেই ব্রেকফাস্টটা তৈরি করি সবার জন্য। তাছাড়া এমনিতেও তো আর আমার রান্নাঘরে আসা তেমন সুযোগ হয়ে ওঠে না। ইভেন আপনি আমাকে কখনো রান্নাঘরে আসতে দেন না। তাই যখন একটু সুযোগ পেলাম, তাই সবার জন্য নিজের হাতেই ব্রেকফাস্টটা তৈরি করলাম। আপনি টেবিলে বসুন আর সবাইকে টেবিলে ডেকে নিন, আমি খাবার রেডি করে টেবিলে নিয়ে আসছি। তখন নীলের আম্মু সেখান থেকে চলে গেল আর সবাইকে ডেকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে। সবাই একসঙ্গে ব্রেকফাস্ট খেয়ে নেয়। আর তখনই নীলের আম্মু নীলকে বলে, নীল, বলছি কি শোন, তোদের তো বিয়ে হয়েছে এই কদিন হলো, এর মধ্যে তো আর তোদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজ যেহেতু শুক্রবার, তোদের দুজনেরই ছুটি আছে, তাই বলছিলাম কি, আজ দুজনে একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে তোদের ভালো লাগবে আর সময়টাও কেটে যাবে। আরে আম্মু, এসব আপনি কি বলছেন? এখন একদম ঘুরতে যাওয়া যাবে না, সামনেই ফাইনাল ইয়ারের এক্সাম, তাই দুজনকে পড়াশোনা করতে হবে। তাছাড়া আব্বু তো আজকে বাসায় আছে, চাইলে আপনারা দুজনে কোথাও থেকে ঘুরে আসতে পারেন, আমি বাসায় দিকটা সামনে নেব। নেহা একদম ঠিক কথাই বলেছে। এই তো কদিন পরেই আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম, এখন কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তাছাড়া ফাইনাল ইয়ারের এক্সামের পরেই তো আমরা বেশ কিছুদিন ছুটি পাচ্ছি, তখন বাইরে থেকে ঘুরে আসব। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। এখন তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সামনে যেহেতু এক্সাম আছে, তাই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। আর একটা কথা কিন্তু দুজনেই মাথায় রাখবি, এক্সামের পর কিন্তু তোদের দুজনকেই আমার অফিসে জয়েন করতে হবে। আমি কিন্তু আর এখন অফিসের দায়িত্ব নিতে পারছি না, আমার বয়স হচ্ছে তো, এবার আমাকে বিশ্রাম নিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলেটা সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, সেই সঙ্গে আমার বৌমাটাও ওরা বিয়ে করেছে এই তো সবই কয়েকদিন হলো। এখন নিজেদেরকে সময় দেওয়ার কথা, আর সেখানে তুমি কিনা বলছো ওরা তোমার বিজনেস দেখাশোনা করবে।
আমি এটার পক্ষে নেই। আম্মু, এই বিষয়টা নিয়ে আপাতত আমরা কোনো কথা না বলি। আসলে আগে এক্সাম দেই, তারপরে দেখা যাক কি হয়। তাছাড়া আপনার ছেলে তো ব্যবসা ব্যবসা নয়, অন্য কিছুই করতে চায়। ও অন্য কিছু করতে চাই বলেই কি আমাকে ওকে অন্য কিছু করতে দিতে হবে? আমি ওকে অন্য কিছু করতে দেব না, এটাই আমার শেষ কথা। তাছাড়া আমার ব্যবসা, সহায় সম্পত্তি যা কিছু আছে তার একমাত্র মালিক তো সেই। তাকে কেন অন্য কিছু করতে হবে? সে আমার ব্যবসা দেখাশোনা করবে, এটাই আমার শেষ কথা। আমি কিন্তু এরপর আর কোনো কথা শুনতে চাই না। আর আমাকে যেন এই বিষয়ে অন্য কোনো কথা শুনতে না হয়, বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, সেটা সময় হলেই দেখা যাবে। এখন আপাতত আমরা এ বিষয়ে কোনো আলাপ আলোচনা না করি, সেটাই আমাদের জন্য মঙ্গল। আর নেহা, তুমি খেয়ে একেবারে রুমে এসো, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। তখন কেউ আর কোনো কথা বলে না, চুপচাপ সকালের নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে গেল। এদিকে নেহা টেবিলে জিনিসপত্র সব গুছিয়ে রেখে রুমে চলে গেল। কি হয়েছে? তুমি সবার সামনে এভাবে আমাকে রুমে ডাকলে কেন? তুমি আমার বিয়ে করাবো, আমি যে কোনো সময় তোমাকে আমার রুমে ডাকতে পারি, এতে আবার অবাক হওয়ার কি আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এখন তুমি আমাকে এইটা বলো যে তুমি কেন আমাকে এত তাড়াতাড়ি রুমে আসতে বলেছো। আজ শুক্রবার, ভাবছি ব্রেকফাস্ট যেহেতু আমি তৈরি করেছি, দুপুরের খাবারটাও সবার জন্য আমি নিজে হাতেই তৈরি করব। আচ্ছা, তাহলে তুমি আমার জন্য একটু গরুর মাংসের চুই ঝাল রান্না করবে। তোমার হাতের গরুর মাংসের চুই ঝালের কিন্তু হেভি টেস্ট। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা না হয় আমি করে দেবো। কিন্তু তুমি আমাকে ডেকেছো কেন সেটা তো আগে বলো। নেহা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। দেখো, আমরা দুজনে তো ভালোবেসে বিয়ে করেছি, আর আমাদের দুই ফ্যামিলি মেনে নিয়েছে। এখন তো আর আমাদের কোনো সমস্যা নেই। তবে আমার না একটা ইচ্ছে আছে, তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে? তুমি আমার স্বামী, আর তোমার কোনো ইচ্ছে হবে সেটা আমি পূরণ করার চেষ্টা করব না, এমনটা কি হতে পারে বলো? তোমার কি ইচ্ছে? নেহা, আমার না বাবা ডাক শুনতে খুব ইচ্ছে হচ্ছে। তুমি কি আমার এই ইচ্ছেটা পূরণ করবে? দেখো, আমি বলি কি, আমাদের তো ফাইনাল ইয়ারের এক্সামের আর মাত্র 1.5 মাস বাকি আছে। আমরা এখন থেকে ট্রাই করতে থাকি, তারপর এক্সাম শেষ হলে আমরা হানিমুনে যাব, আর সেখান থেকে এসে বাবার বিজনেসে জয়েন করব। এদিকে দেখতে দেখতে আমাদের সংসারের ছোট্ট একটা পুচকে এসে পড়বে, আমাদের সংসারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তোমার কথায় ভাই আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না, কারণ আমি এখনই বাচ্চা নিতে চাচ্ছি না। যেহেতু আমাদের বিয়েটা ভালোবেসে হয়েছে আর আমাদের ফ্যামিলিও মেনে নিয়েছে, তাই আমাদের বাচ্চা কাচ্চা নেওয়ার এত তাড়া কিসে বলো? আমাদের দুজনকে একটু সময় দাও। দেখো, সময়টা পেরিয়ে গেলে সেটা তো কখনো না কখনো ফিরে আসবে না, তাই না? মানে একবার সময়টা পেরিয়ে গেলে তো আর কখনো ফিরে আসবে না, তাই না? হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করে জানি। এখন সময় আমাদের দুজনের নিজেদেরকে সময় দেওয়া। এই সময়টা আমাদের লাইফে আর কখনোই ফিরে আসবে না, সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। কিন্তু তারপরও আমার না বাবা ডাক শুনতে খুব ইচ্ছে করে। ওরে আমার বাবুটা বলে কি, তুমি তো নিজেই এখনো নিজের খাবারটা নিজে হাতে খেতে পারো না, আর এক্ষুনি বাবা ডাক শুনতে ইচ্ছে করে? বাবু হলে তো বাবুর ডায়পার চেঞ্জ করতে হবে, তখন কি করবে তুমি? ওইসব কাজ আমাকে দিয়ে হবে না, সেটা তুমি ভালো করে জানো। কারণ আমি নিজের কাপড় চোপড়গুলো ওয়াশ করতে পারি না, আর সেখানে বাবুর ডাইপার চেঞ্জ করা এটা তো আমার পক্ষে একদমই সম্ভব না। আচ্ছা, যাই হোক, বাদ দাও, এইসব প্রসঙ্গ নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তোমাকে আমি কেন ডেকে এনেছি জানো? হ্যাঁ, আমি তো সেই আধা ঘন্টা ধরেই তোমাকে একটাই প্রশ্ন করছি। তুমি আমাকে রুমে ডেকে এনেছো, কি বলতে চাও বলো? আমাকে সবার জন্য দুপুরের খাবার রান্না করব তো আমি। তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার গরুর মাংসের ওই যে চুই ঝাল খেতে ইচ্ছে করছে, তাই আমি সেটাও রান্না করব। এরপর নীল দরজা আটকে দেয়। সেটা দেখে নেহা বলতে থাকে, কি ব্যাপার নীল, তুমি কি হয়েছে? তুমি রুমের দরজা কেন বন্ধ করলে? এই দিন দুপুরে তোমার আবার কোনো ভীমরতি ধরেছে নাকি? আমাকে আবার ভীমরতি ধরতে যাবে কেন? আমার কোনো ভীমরতি হয়নি। আসলে তোমাকে একটু আদর করতে মন চেয়েছে, তাই এভাবে ডাকলাম। তা না হলে তো তুমি এখন রুমেই আসে না, রান্নাঘরে থেকে যেতে। এখন না, একদম এসব মনে হবে না। আমাকে রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ করতে হবে। তুমি এখন চুপচাপ রুমে বসে থাকো, আর না হলে পড়াশোনা করো, আমাকে একদম বিরক্ত করবে না।
এই কথা বলে নেহা রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাওয়াটা এতটা সহজ নয়। নীল নেহার হাত ধরে ফেলে আর একটানে নিজের কাছে নিয়ে যায়। নীল নেহার ঠোঁট দুটো এমন ভাবে আঁকড়ে ধরে নেহা একদম নিঃশ্বাস নিতে পারছে না। নেহা তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নীল তো নেহাকে কোনোভাবেই ছাড়ছিল না। সে নেহাকে পাগলের মতো কিস করে যাচ্ছিল। এদিকে নেহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। প্রায় 3 মিনিট পর নেহাকে ছেড়ে নীল বিছানায় শুয়ে দেয়, আর নেহা তো একদম গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরে এসব কি শুরু করেছো তুমি? তোমার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? তুমি যা শুরু করেছো না, তাতে তো একদম আমার মরে যাওয়ার উপক্রম। এইভাবে কেউ কাউকে কিস করে? এটা আমি জীবনেই প্রথম দেখলাম। তাই নাকি? তাহলে তো আমার মনে হচ্ছে এর আগে তুমি আরো অনেকজনের আদর খেয়ে এসেছো। কিভাবে বউকে আদর করতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো, তাই না? কি বললে তুমি? আমি অনেকজনের আদর খেতে এসেছি? স্কুল লাইফ থেকে তোমার সাথে প্রেম করে এসেছি, আর এখন কিনা তুমি আমাকে এই কথাগুলো বলছো? আমি জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আশা করিনি। যাই হোক, বলেছো, ভালো করেছো। আমি যখন আরেকজনের সঙ্গে রোম্যান্স করে এসেছি, তাহলে আর তোমার সঙ্গে কেন বিছানায় যাব? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কিছুদিনের মধ্যেই মুক্তি দিয়ে দেবো, আর আগামীকাল সকালে আমি এই বাসা ছেড়ে বের হয়ে যাব, আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না। এ কথা বলেই নেহা নীলকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের শাড়ি ঠিক করে রান্নাঘরে চলে যায়, আর তারপর সবার জন্য দুপুরে খাবার তৈরি করে। এদিকে যখন একসঙ্গে ডাইনিং টেবিলে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে আছে, তখন নেহা সবাইকে খাবার দেয়, কিন্তু নীলের পাতে কোনো খাবার দেয় না। এটা দেখে তার শাশুড়ি মা তাকে প্রশ্ন করে। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের সবাইকে খাবার দিয়েছো আর নিজের প্লেটেও খাবার নিয়েছো, কিন্তু নীলকে তুমি কোনো খাবার দিচ্ছ না কেন? আমি আপনার ছেলেকে কোনো খাবার দিতে পারবো না, আর কেন দিতে পারবো না সেটা আপনার ছেলে খুব ভালো করেই জানে, তাই আমি সেটা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কি হয়েছে? তুই আবার বৌমাকে কি বললি যে আর কারণে বৌমা এভাবে রেগে গিয়েছে আর তোকে খাবার পর্যন্ত দিচ্ছে না? কি হয়েছে বল আমাকে। না আম্মু, সেরকম কিছু হয়নি। আসলে একটু রাগ অভিমান হয়েছে, কোনো ব্যাপার না। আমি নিজেই নিজের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এসব ব্যাপারে তোমাদের মাথা ঘামাতে হবে না, সেরকম সিরিয়াস কিছুই হয়নি। এই বলে নীল নিজের খাবার নিজে নিয়ে খেয়ে রুমে চলে গেল। এদিকে নেহা সারাদিনে একবারও রুমে আসলো না। অনেকটা সময় বাগানে কাটিয়েছে, তারপর বাইরে কোথাও একটা গিয়েছিল। আস্তে আস্তে রাত 10টার মতো বেজে গেল। এটা দেখে শাশুড়ি মায়ের মনে একটু সন্দেহ হয়, তাই তিনি নেহাকে জিজ্ঞেস করেন। কি ব্যাপার বৌমা, তোমাদের মধ্যে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দুপুরে নীলকে খাবার দিলে না, আর তারপর থেকেই তোমাকে নীলের আশেপাশেও দেখছি না। কি হয়েছে তোমাদের মধ্যে? এখন আবার রাত 10টা বাজে। তুমি বাসায় ফিরলে তোমাকে তো কখনো আমি একা একা কোথাও যেতে দেখিনি। কি হয়েছে বলো না আমাকে। আম্মু, সেরকম কোনো ব্যাপার নয়, এত চিন্তা করার কিছু নেই। আপনার ছেলে তো আর ছোট বাচ্চা না যে তাকে আমার সবসময় সব কিছু করে দিতে হবে। তাছাড়া আমিও এতটা ছোট নই যে আমি বাইরে একা একা কোথাও যেতে পারি না। আর আপনারা যদি আমার সেই স্বাধীনতাটা হস্তক্ষেপ করেন, তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না, কারণ আমি এখন অ্যাডাল্ট। আমার যেহেতু বয়স হয়েছে, নিজের ব্যাপারে নিজে চিন্তা করেন। দেখো বৌমা, আমি কিন্তু সেই ব্যাপারে তোমাকে কিছুই বলিনি, আর সেই ব্যাপারে আমার তোমাকে কোনো কিছুই বলার ইচ্ছে নেই। কিন্তু তুমি যা করেছো সেই সব কিছুই আমার সন্দেহ লাগছে। আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। তুমি বলো আমাকে, কি হয়েছে তোমাদের মধ্যে? নেহা তখন আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তার শাশুড়ি মা মনে মনে কিছুটা আন্দাজ করতে পেরেছে তাদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, কিন্তু কি ঝামেলা সেটা তিনি বুঝে উঠতে পারছে না। আর বুঝবেনই বা কি করে? ছেলে মেয়েদের এখন বয়স হয়েছে, তাদের এখন নিজেদের চিন্তা করার মতো অবস্থা তৈরি হয়েছে, কিন্তু তাদের দুজনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে না তারা কোনো একটা প্রবলেমে পড়েছে। কিন্তু তারা যদি সেটা বড়দের সাথে খুলে না বলে, তাহলে সেটা বড়রা বুঝবে কি করে? নেহা রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। নীল ততক্ষণে নেহার জন্য অপেক্ষা করছিল। নীল নেহাকে রুমে প্রবেশ করতে দেখে প্রশ্ন করলো। কি ব্যাপার নেহা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি।
আর তোমার ফোনে আমি কতবার কল করেছি, বারবার সুইচ অফ বলছিল। কোথায় গিয়েছিলে তুমি? তাহলে আমাকে করতে দিন। আমি যেখানেই যাই না কেন, আমি মনে করি এই ব্যাপারে আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেব না। নিজে তোমার আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওনাকে কোনো উত্তর দিইনি, না দিয়ে চলে এসেছি। আর আশা করছি তোমাকেও কোনো কৈফিয়ত দেব না। তোমার যদি আমার কাছ থেকে কৈফিয়ত দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে সেই ইচ্ছাটা নিজের মুখের মধ্যেই কবর দিয়ে দাও। আরে নেহা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? আমি ওই কথাটা শুধু মজা করে তোমাকে বলেছি, আর তুমি এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছ? আমি সিরিয়াসলি তোমাকে কথাটা বলিনি, প্লিজ বিলিভ মি। তখন নেহা নীলের কোনো কথার উত্তর না দিয়ে আলমারি থেকে একটা চাদর নিয়ে বিছানায় করলো, আর বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়লো। এটা দেখে নীল তার পাশে গিয়ে বসে আর বলে, প্লিজ নেহা, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি আমার সঙ্গে কথা না বলে থাকলে আমার খুব কষ্ট লাগে। আর তুমি ফ্লোরে কেন বিছানা করেছো? তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি বিছানায় গিয়ে ঘুমাও, প্রয়োজন হলে আমি নিচে ঘুমাবো। সেটার কোনো প্রয়োজন হবে না, এটা তোমার বাড়ি, এখানে সব কিছুর উপরে তোমার অধিকার রয়েছে, আমার কোনো অধিকার নেই। তাই আমি নিচে ঘুমাবো আর তুমি খাতে। নেহা প্লিজ, তুমি এইভাবে বলো না। তোমার ঠান্ডা খুব প্রবলেম, তুমি খাটে গিয়ে ঘুমাও। তোমার যদি আমার সঙ্গে ঘুমাতে ইচ্ছে না করে, তাহলে আমি নিচে ঘুমাচ্ছি, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। আর করতেও হবে না, কারণ আমি এই বাড়িতে বেশি দিন থাকছি না। আমি আগামীকাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আর তোমাকে আমি খুব দ্রুতই মুক্তি দিয়ে দেব। আমি একটু আগে উকিলের সাথে কথা বলে এসেছি, যত দ্রুত সম্ভব তোমাকে মুক্তি দিয়ে দেব। আর তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিচ্ছি আমি। নেহা প্লিজ এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর প্রচণ্ড রকমের ভালোবেসে আমি তোমাকে ভালোবাসি। এই কারণে বিয়ে করেছি, যাতে আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আর আমাদের ভালোবাসা যেন কখনোই মিথ্যে না হয়। প্লিজ তুমি এরকমটা করো না আমার সঙ্গে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ নেহা। নীল এভাবে আকুতি করছিল, কিন্তু নেহা তো তার কোনো কথাই শুনলো না। নেহা চুপচাপ ওপাশে ফিরে শুয়ে পড়লো আর ঘুমিয়ে গেল। নীল বেচারা তখন আর কোনো উপায় অন্তর না দেখে নিজেও ঘুমিয়ে পড়লো নেহার পাশে। কিন্তু মাঝরাতে যখন নেহার ঘুম ভাঙলো, তখন নেহা চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে নিল। আরে নেহা, তুমি এরকম কেন করছো? এখন রাত প্রায় 1:30টার মতো, সবাই ঘুমিয়ে আছে, আর মাঝরাতে এইভাবে কেউ চেঁচামেচি করে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার এখন কোনো বিরক্ত করব না। কিন্তু প্লিজ তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এইভাবে চেঁচামেচি করো না, সবাই ভুল ভাববে। তোকে তো আমি আগেই বলেছিলাম তুই আমার সাথে এরকম করিস না, কিন্তু তুই কেন করেছিস আমার সাথে এরকমটা? তুই তো খুব ভালো করেই জানিস আমি যখন যেটা বলি তখন সেটাই করি, আমি কারো কোনো কথা শুনি না। আর তোকে যখন আমি বললাম তুই আমার সাথে ঘুমাবি না, তারপরেও কেন তুই আমার সাথে ঘুমালি? প্লিজ তুমি আস্তে কথা বলো, বাবা মা ঘুমাচ্ছে, তারা এসব কথা জানতে পারলে খুব কষ্ট পাবে। দেখো, প্রথমত আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি, আর এখন যদি সবাই জানে আমাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে, তখন সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আর তুমি কি চাও এটা হোক? আমি এটা কখনোই চাইনি, কিন্তু তুই যা চেয়েছিস এরপরে আর এটা না বলে কোনো উপায় নেই, কারণ তুই আমাকে বদনাম করেছিস। এটা আমি তোর কাছ থেকে কখনোই আশা করিনি। তোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করে তোকে বিয়ে করেছিলাম, কিন্তু তার পরিণাম এই হবে এটা তো আমি কল্পনাও করিনি। নেহা প্লিজ বিলিভ মি, আমি সত্যি করে এটা বলিনি, আমি তোমার সঙ্গে মজা করেছিলাম, তাই তো এটা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমাকে এ ব্যাপারে কোনো কথা বলবো না। প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও, ভালোবাসি তো আমি তোমায়, এইটুকু মজা আমি তোমার সঙ্গে করতে পারি না? না পারিস না, কারণ এটাকে মজা বলে না। তুই আমাকে অপমান করেছিস, আমাকে খারাপ কথা বলেছিস, এটা মজার মধ্যে পড়ে না। তুই যে অপমান করেছিস সেটা ক্ষমার অযোগ্য, আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। নীল তো একদম বাচ্চা ছেলেদের মতো কান্না করতে থাকে, কিন্তু নেহা সেদিকে কোনো খেয়াল না করে নিজের মতোই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে নেহা বইপত্র হাতে নিয়ে বাসা থেকে বের হচ্ছিল। এমন সময় তার শাশুড়ি মা পেছন থেকে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল থেকে তুমি মুখ গোমড়া করে বসে আছো,
আর এখন তুমি নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছ। এই বাড়িতে আসার পর তো কখনো তোমার এইরকম হয়নি। কই আম্মু, আমার তো কিছু হয়নি। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আর আমার এখন খেতে ইচ্ছে করছে না। তাছাড়া আমার কাছে টাকা আছে, ক্ষুধা পেলে বাইরে থেকে খেয়ে নেব। আপনি আপনার ছেলেকে খাইয়ে দিন। এরপর তার আর তার শাশুড়ির মা কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর নীল রেডি হয়ে নিচে আসে আর ব্রেকফাস্ট টেবিলে নেহাকে দেখতে না পেয়ে তার মাকে প্রশ্ন করে। কি ব্যাপার আম্মু, নেহা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? সে তো অনেকক্ষণ হলো নিচে এসেছে। সেটা আমি কি করে বলবো বলো? আমি তো নেহাকে কাল থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে আমাকে বলতে, কিন্তু মেয়েটা তো আমাকে কিছুই বলছে না। ওর চেহারা দেখে আমার মনে হয়েছিল তোর সঙ্গে হয়তো কোনো ঝামেলা করেছে। এবার তুই আমাকে বল যে তুই কি করেছিস মেয়েটাকে। আম্মু, আসলে সেই রকম কোনো ব্যাপার নয়। আমি ছোট একটা কথা বলেছিলাম, কিন্তু এটা জেদ করবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু কথাটা তোমার সঙ্গে বলার মতো নয়, যেটা আমাদের দুজনের মধ্যে থাকা ভালো। তার জন্য মেয়েটা এভাবে রাগ করেছে জানি আমি, তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর তো, তুই নাস্তা করে নে, তারপর ভার্সিটিতে চলে যা। সেখানে গিয়ে দেখ কি অবস্থা, দেখেন নিজের কন্ট্রোল আনতে পারিস কিনা। তা না হলে তো আমার কিছুই বলার নেই। নীল তখন তার আম্মুকে কিছু না বলে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে চলে গেল। কলেজে এসে দেখতে পেল নেহা ক্যাম্পাসে একা একা বসে আছে। তখন সে নেহার পাশে গিয়ে বসে। নেহা তাকে দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় আর বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোমার ছায়াটা পর্যন্ত দেখতে চাই না। আমি তোমাকে বলেছি না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো। আমার পিছনে পিছনে ঘুরঘুর করছো কেন? নেহা, তুমি যা করছো তা কিন্তু এখন একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার বউ, আর আমি মজা করে তোমাকে এইটুকু কথা বলতে পারি না? তাহলে আমরা কিসের হাজব্যান্ড ওয়াইফ বলো আমাকে? হাজব্যান্ড ওয়াইফ আমরা ছিলাম, কিন্তু এখন আর থাকবো না। আমি তো তোমাকে বলেছি, আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, যত দ্রুত সম্ভব তোমাকে মুক্তি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলে নেব। এখন ক্যান্টিনে চলো, আমি নাস্তা করে নিই, দুজন একসঙ্গে নাস্তা করে নেব। আমি ভার্সিটিতে এসেছি আরও আধা ঘন্টা আগে। আমি বাইরের রেস্টুরেন্ট থেকে নাস্তা করে তারপরে এখানে এসেছি। তোমার ক্ষুধা থাকলে তুমি খেয়ে আসতে পারো। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি ভার্সিটিতে এমন কিছু করবে না যাতে ভার্সিটির কেউ তোমার আর আমার মধ্যেকার ঝামেলাটা বুঝতে পারে। যদি কেউ এ ব্যাপারে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, সেটা আমি তোমাকে বলে দিলাম। এভাবে কথা কাটাকাটি করছিল নীল নেহা। তখন নেহার বান্ধবী রিমি সেখানে এসে উপস্থিত হয় আর তাদের এমন কাণ্ড দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কি ব্যাপার তোমাদের? তোমরা দুইজন এভাবে তর্ক কেন করছো? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা ঝগড়া করে এসেছো। কি হয়েছে বলো শুনি। কিছুই হয়নি আমাদের, তুমি এখান থেকে চলে যাও। তোমার রাগ আমার ওপর, তুমি ওর সঙ্গে কেন এরকম করছো রিমি? আসলে আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছে, কারণ আমি মজা করে নেহাকে একটা কথা বলেছিলাম, আর নেহা সেটা নিয়ে অভিমান করে বসে আছে। কাল থেকে আমার সঙ্গে কোনো কথা বলছে না, আর খাবারও খাচ্ছে না। এটা কোনো কথা হলো? দেখ, আমি কিন্তু তোদের কাছ থেকে এরকম কিছু আশা করিনি কোনোদিনও। তোরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিস। কোথায় তোরা সবাইকে দেখাবি তোরা ভালোবেসে বিয়ে করে ভালো আছিস, আর তা না করে তোরা দুজন দুজনে ঝগড়া করছিস। তো আমি কি করব সেটা তুই নিজেই আমাকে বল। এই ছেলে আমাকে বলে আমার নাকি চরিত্রের দোষ আছে, তো একে আমি কি করবো, সালাম করবো নাকি? নীল ভাইয়া কোনোদিনও এই কাজটা করতে পারে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই নীল ভাইকে ভুল জানতে পারিস, কিন্তু আমি খুব ভালো করেই জানি। শোন, তোরা দুজন দুজনের মধ্যে যেটা হয়েছে সেটা মিটিয়ে নে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তোরা যদি এখন এই বিষয়টা নিয়ে ঝামেলা করিস আর তোদের মা বাবা এটা জানতে পারে, তাহলে তারা খুব কষ্ট পাবেন। আর আমি এবং আমরা সবাই চাইবো তোদের মধ্যে কোনো ঝামেলা না হোক। তোরা ভালোবেসে বিয়ে করেছিস, আর ভালোবাসায় ভালো থাক। এই কথাটাই আমি সে কখন থেকে নেহাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নেহা আমার এই কথাটা একদম শুনতেই চাইছে না, আর মানতেও চাইছে না। কিন্তু এখন আমি কি করব রিমি?
তুমি সেটা আমাকে বলো। আমি মুখ ফসকিয়ে না হয় একটা কথা বলে ফেলেছি, আর তার জন্য সরি বলেছি, কিন্তু নেহা আমার সঙ্গে কোনো কথাই বলছে না। এইভাবে কি হয় বলো? নেহা তখন তাদের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে গেল ক্লাসরুমে। এদিকে নেহার এভাবে চলে যাওয়া দেখে রিমি বলে, ভাইয়া, আমার মনে হয় আপনার বলার কথাতে নেহা একটু বেশি কষ্ট পেয়ে ফেলেছে। আপনি একটা কাজ করুন, এখন তার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই। তাকে তার মতো থাকতে দিন, দেখুন সে কি করে। তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলো, ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে। অতঃপর তারা সবাই ক্লাসরুমে চলে যায়। আর এদিকে যেদিন ভার্সিটি ছুটি হলে নেহা ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা দিয়ে সোজা তার বাবার বাসায় চলে গেল। নীল ভার্সিটি থেকে বের হয়ে নেহাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। নেহার নাম্বারে ফোন দেয়, কিন্তু তার নাম্বারটাও সুইচ অফ বলছিল। নীল কিছু ভেবে পাচ্ছিল না কি করবে। তখনই রিমি এসে উপস্থিত হয়। নীলকে এমন চিন্তিত দেখে রিমি জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল ভাইয়া, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে তোমাকে সকালবেলা বললাম না, এখন দেখো আমি ভার্সিটি থেকে বের হয়ে নেহাকে সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও নেহাকে পাইনি। সে কোথায় গিয়েছে আমি তো কিছুই জানি না। আমি তার নাম্বারে ফোন করছি, কিন্তু সুইচ অফ বলছে। এখন আমি কি করব বলো আমাকে? তোমাকে আমি কি বলবো, আমি তো নিজেই সেটা ভেবে পাচ্ছি না। আসলে নেহা কেন এমনটা করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নেহা কি চাই আর কেনই বা এমন করছে? এসব চিন্তা ভাবনা বাদ দাও, এখন তুমি আমাকে এটা বলো নেহাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। এখন যদি আমি বাসায় একা একা যাই তাহলে আব্বু খুব বকাবকি করবে, এমনকি আমাকে বাসার ভেতরে ঢুকতে দেবে কিনা সেই ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে। ওর তো কোথাও যাওয়ার মতো জায়গাও দেখছি না। আমার মনে হয় নেহা তার বাবা মায়ের বাসায় গিয়েছে। চলো আমরাও সেখানে গিয়ে দেখি। হ্যাঁ, তুমি এটা একদম ঠিক কথাই বলেছ। নেহা মনে হয় তার বাবার বাসায় গিয়েছে। চলো তুমি আর আমি দুজনে ওখানে যাই, গিয়ে দেখি তারপর কি হয়। এ কথা বলেই নীল আর রিমি দুজনে নেহাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে নেহা বাসায় এসে পৌঁছায়। তার মা বাসার দরজা খুলে দেয়। তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই হঠাৎ একা একা আমাদের বাসায় চলে আসলি? জামাই কোথায়? জামাইকে তো দেখছি না। আমি বুঝতে পারছি না এটা আমার নিজের বাড়ি নাকি অন্য কিছু। এখানে আসতে হলেও আমাকে আমার সঙ্গে করে কাউকে নিয়ে আসতে হবে? তুই এভাবে কেন কথা বলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো শুধু তোর কাছে জিজ্ঞেস করছি জামাই কোথায়, যে জামাই তোর সঙ্গে আসেনি। না, আসেনি। ইনফ্যাক্ট আমি তাকে বলিনি যে আমি এখানে আসবো। আমি ওর সঙ্গে ঝগড়া করেছি আর এখানে চলে এসেছি। আর আমি ওই বাড়িতে ফিরবো না, আমি এখানেই থাকবো। এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই এমন পাগলের মতো কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে বিশ্রাম কর। আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। নিজের মাথা আগে ঠান্ডা কর, তারপর কি হয় সেটা দেখা যাবে। তখন নেহা তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অপরদিকে নীল আর রিমি ততক্ষণ এসে পৌঁছে গেছে। নীল দরজার বাইরে কলিং বেল টিপ দেয়। এমন সময় নেহার আম্মু এসে দরজা খুলে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আম্মু, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আম্মু। একটা দরকারে এখানে এসেছি। নেহা কি এখানে এসেছে? হ্যাঁ, এই তো একটু আগে এসেছেন। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। কি হয়েছে সেটা আমাকে বলো তো শুনি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলল না, আমাকে মেজাজ দেখিয়ে চলে গেল। আসলে ওদের দুজনের মধ্যে না ছোট একটা কথা নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু আমি মনে করি স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকিটাকি হয়, কিন্তু তাই বলে নেহা এমন সেটা করবে সেটা কিন্তু
একদম বেশি হয়ে যাচ্ছে। নীল তাকে সরি বলেছে, তার কাছে ক্ষমা চেয়েছে, এরপর সে কেন এমন করছে? এটা আমি কি করে বলবো বলো? আমি তো অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমি তো এটা জানতেই পারলাম না তার কাছ থেকে যে আসলে কি হয়েছে। যাই হোক, তোমরা এসেছো, ভালোই হয়েছে। ভেতরে এসে বসো, আমি তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করছি, তারপর নেহার সঙ্গে কথা বলার চেষ্টা করি। নীল রিমি দুজনে ড্রয়িং রুমে এসে বসে। নেহার আম্মু তাদের দুজনের জন্য দুপুরে খাবারের আয়োজন করে এবং তাদের খেতেও দেয়। খাওয়া দাওয়া শেষ হলে নীল তার শাশুড়ি আম্মুকে বলে, আম্মু প্লিজ আপনি একবার নেহার সঙ্গে কথা বলুন না, আর ওকে আমার সঙ্গে যেতে বলুন। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। সবাই তো খুব ভালো করে জানে আমি ওরে কতটা ভালোবাসি। ফাজলামি করে আমি একটা কথা বলে ফেলেছি, তার পরিণাম এমন হবে সেটা তো আমি কখনো চিন্তাও করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আসলে আমার মেয়েটা ছোট থেকে অন্যরকম, কেউ তাকে কিছু বললেই রেগে যায় আর অভিমান করে বসে থাকে। তবে চিন্তা নেই, আমরা আছি তো। আর আমরা সবাই এটা খুব ভালো করে জানি তুমি নেহাকে কত ভালোবাসো। তাই বলছি, আমি দেখছি নেহার সঙ্গে কথা বলে। অতঃপর নেহার আম্মু নীল আর রিমিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে নেহার রুমের দরজার সামনে দাঁড়িয়ে নেহাকে ডাকতে থাকে। এই নেহা, এই নেহা, কি হয়েছে তোর? তুই সেই তখন থেকে রুমের দরজা বন্ধ করে আছিস কেন? দরজাটা খোল, আমি একবার তোর সঙ্গে কথা বলতে চাই। কি বলবে বলো, আমি শুনছি। আরে, আমি তোকে রুমের দরজা খুলতে বলছি, আর তুই কিনা আমাকে বলছিস রুমের বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলতে। তাড়াতাড়ি দরজা খোল, আমি তোর সঙ্গে কথা বলবো। তখন নেহা বিছানা থেকে নেমে রুমের দরজা খুলে দেয় আর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে আবার তার আম্মুকে জিজ্ঞাসা করে, এবার বলো তুমি কি বলবে আমাকে, আর কি বলতে চাও? নেহার আম্মু তখন নেহাকে ঠেলে রুমের ভেতর প্রবেশ করতে করতে জিজ্ঞেস করে, তুমি তোমার শ্বশুর বাড়ি কখন ফিরবে সেটাই জানতে এলাম। আমি বুঝতে পারছি না তুমি আমার আপন মা নাকি সৎ মা। যেখানে আমি তোমাকে বললাম আমি আর ওই বাড়িতে ফিরবো না, আমি নীলের সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি, তারপরে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি তো তোমাকে বলেছি আমি ওই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সেটা তুমি ভালো করেই জানো। আমরা তোমাকে তখন নিষেধ করেছিলাম, তখন তুমি আমাদের কোনো কথাই শোনোনি। তুমি নিজের জেদকে বড় করে দেখে নীলকে বিয়ে করেছো, আর এখন কি না তোমার মুখের কথায় সবকিছু শেষ হয়ে যাবে? এটা সম্ভব না। নীল তোমাকে নিতে এসেছে, তুমি এক্ষুনি ওর সাথে যাও। দেখো আম্মু, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবার পরে আমাদের সকল সম্পত্তির উপরে শুধুমাত্র আমার অধিকার রয়েছে। তাই আমার এই বাড়িতে থাকার জন্য কারোর পারমিশন নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি এখানে থাকবো, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু মা জননী, সেটা বললে তো হবে না। নীল তোমার স্বামী, আর সে তোমাকে নিতে এসেছে। এখন তো তোমাকে বাধ্য হয়ে ওর সঙ্গে চলে যেতেই হবে। তাছাড়াও তোমার আব্বু যদি জানতে পারে তুমি নীলের সাথে ঝগড়া করেছো আর ঝগড়া করে এখানে চলে এসেছো, তাহলে কিন্তু তোমার আব্বু এই বিষয়টা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। আম্মু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এখন এই মুহূর্তে তুমি আমার রুম থেকে বের হয়ে চলে যাও। আমাকে একা থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। তা নাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কেন তুমি খারাপ কিছু বলতে যাবে বলো? আমি তোমার সঙ্গে কি এমন করেছি যার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো? ছোট একটা কথা বলেছি, সেটা তো সচরাচর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়েই থাকে, তাই বলে তুমি এভাবে অভিমান করে থাকবে? নীল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এটা আমার বাড়ি। এখানে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে চাই না, তাই ভালোই ভালো এখান থেকে চলে যাও। নীল ভাইয়াকে যদি এখান থেকে যেতেই হয়, তাহলে তার সঙ্গে তোকেও যেতে হবে। আর তুই যদি এখানে থাকিস, তাহলে নীল ভাইয়াও এখানেই থাকবে, প্রয়োজন হলে ঘর জামাই হয়ে থাকবে। আমি বুঝতে পারছি না তুই এইসব কিছুর মধ্যে নিজেকে কেন জড়াচ্ছিস। বান্ধবের জায়গায় থাক, তোকে আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলতে হবে না।
তোর পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলার ইন্টারেস্ট আমার কোনো দিনই ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আমি শুধু এই জন্যই এখানে এসেছি যে তোরা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিস, আর এখন যদি তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়, এটা নিয়ে সবাই হাসাহাসি করবে আর বলবে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু তোর ছোট্ট একটা ভুলের কারণে ভালোবাসার বদনাম হোক, সেটা আমি চাই না। তাহলে একটা কাজ কর, তুই নিজেই নীলকে বিয়ে করে নে। তোর যখন এতই নীলের প্রতি দরদ, তাহলে আর এখানে বসে আছিস কেন? আমি তো বলছি আমি ডিভোর্স দিয়ে নিব, নিশ্চিন্তে বিয়ে করে ফেল। কথাটা শেষ হওয়ার আগেই নেহার আম্মু নেহার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমি ভাবতেই পারছি না আমার মেয়েটা এত বিয়াদব হবে। ওর পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। তুমি প্লিজ ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি দেখছি নেহাকে। সে এত বড় সাহস কোথায় পেল? আমার সামনে তোমাকে এভাবে অপমান করছে। হ্যাঁ করেছি, বেশ করেছি। তাকে কে পারমিশন দিয়েছে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার? আমি তো ওকে ডেকে আনিনি এখানে আমার বিষয়ে কথা বলার জন্য। তাহলে সে এখানে কেন ওকালতি করতে এসেছে? সে তো তোর বন্ধু, আর সে খুব ভালো করে চায় তোর সঙ্গে ভালো কিছু হোক। তাই নীলের কাছে থেকে শুনে এসেছে তোকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে, যাতে তুই নীলকে আর ভুল না বুঝিস। নীলের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে বাসায় চলে যাস। কিন্তু তুই যেটা করেছিস সেটা একদম খারাপ হয়েছে। এটা তোর কাছ থেকে আমরা কেউ আশা করিনি। যাই হোক, সেসব বাদ দে। এখন ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খাবারটা খেয়ে তারপর নীলের সঙ্গে তোর শ্বশুর বাড়ি চলে যা। একথা বলেই নেহার আম্মু সেখান থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে নীলদের পাশে বসে। তখন হঠাৎই ল্যান্ডলাইনে একটা ফোন আসে। নেহার আম্মু ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ পাকের অসল রহমতে ভালোই আছি। নীল আর নেহা কি আপনাদের বাসায় গিয়েছে? না মানে ভার্সিটি ছুটি হওয়ার টাইম তো অনেকক্ষণ আগেই পার হয়ে গিয়েছে, কিন্তু তারা দুজনে কেউ বাসায় আসেনি, তাই ফোন করা। হ্যাঁ, তারা দুজনে এখানে আছে। আর আপনি কোনো চিন্তা করবেন না, তারা কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাবে। আচ্ছা, এবার ঠিক আছে। একটা কাজ করবেন আপনি, একবার বেআই সাহেবকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে যাবেন, দাওয়াত রইল কিন্তু। অতঃপর দুজনের কথা বলা শেষ করে ফোনটা কেটে দিল। এদিকে নেহার আম্মু, নীল আর রিমি তিনজনই ড্রয়িং রুমে বসে গল্প করছে। ততক্ষণে নেহা ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। নেহার আম্মু তাকে বলতে থাকে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলেছি, তিনি ফোন দিয়েছিলেন, তিনি তোমার খোঁজ করছিলেন। এখনই খাওয়া শেষ করে নীলের সঙ্গে বাসায় চলে যাও। বুঝতে পেরেছি, নিজের পছন্দ মতো বিয়ে করে এখন নিজের বাবা মায়ের কাছেও পর হয়ে গেছি। নিজের বাবা মা আমার রাগ অভিমান বুঝলো না, তারা আমাকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আসবো না তোমাদের বাড়িতে। তুমি না আসলেও আমি তোমাকে জোর করে এখানে নিয়ে আসব, হাজার হোক। এটা তোমার বাবার বাড়ি, তুমি যেটা করছো এটা একদম ঠিক নয়। আমি যেটা করেছি সেটা ভুল যদি না হয়ে থাকে, তারপরও আমি তোমার কাছে অনেকবার সরি বলেছি। তোমার উচিত ছিল বিষয়টা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখা আর ঝামেলাটা মিটিয়ে নেওয়া। এই, তুমি একদম কথা বলবে না আমার সঙ্গে। আমি আমার আম্মুর সঙ্গে কথা বলছি। তোমাদের বাড়িতে যাচ্ছি তাই বলে এটা নয় যে আমি তোমার সমস্ত কিছু অপরাধ ক্ষমা করে দিয়েছি, একদমই নয়। কিন্তু নিজে নিজে যদি নিজের কপালে জুতো মারতে চাস, তাহলে তো বাইরের মানুষের কিছুই করার নেই। আমি কিছু বললেও তো তোর সেটা ভালো লাগবে না, উল্টো তুই আমাকে আরো কথা শুনিয়ে দিবি। তাই বলার প্রয়োজন মনে করছি না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এভাবে কথা বলতে বলতে নেহার খাওয়া শেষ হয়ে গেল। তারপর তার মা তাকে বুঝিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। এদিকে শ্বশুর বাড়ি আসতে না আসতেই তার শাশুড়ি মা তাকে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, আমি তো ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না। তুমি তো সকালবেলা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে চলে গেলে, আর এখন আমাদের কাউকে কিছু না বলে জানিয়ে তুমি তোমার বাবার বাসায় চলে গেলে। এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। বাদ দাও না আম্মু,
ও বুঝতে পারেনি, তাই বলেনি। তুমি আবার এটা নিয়ে কেন কথা বলতে এসেছো? আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর। আমি কেন তোদের ব্যাপারে এত মাথা ঘামাতে যাব? তোদের ব্যাপারে মাথা ঘামাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, তোর আব্বু তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সময় মতো আব্বুর সঙ্গে দেখা করে নেব। কিন্তু এখন আমি খুব ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আমি রুমে যাচ্ছি। রাত 10টার আগে কিন্তু কেউ আমাকে ডাক দেবে না। নীল নেহাকে নিয়ে রুমে চলে গেল। নেহা রুমে প্রবেশ করা মাত্রই নীল রুমের দরজা বন্ধ করে দিল। সেটা দেখে নেহা নীলকে প্রশ্ন করে, কি ব্যাপার? কি হয়েছে? কি সমস্যা তোমার? তুমি রুমের দরজা কেন বন্ধ করছো? আমি কি তোমাকে বলেছি রুমের দরজা বন্ধ করতে? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার রুমের দরজা বন্ধ করেছি। তাছাড়া এটা আমার বাসা। তুমি তো বলেছো এখানে আমার যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে সব কিছুই করতে পারবে না। প্রমাণটা তো তুমি নিজের চোখেই দেখে এসেছো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক এটা তুমি কতদিন চালাতে পারো। যাই হোক, আমি ঘুমাবো। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমাকে বিরক্ত করবে না। আচ্ছা মাই ডিয়ার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি তোমাকে কোনো বিরক্ত করব না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আমার যখন একটু আদর খেতে মন চাইবে তখন আমি আমার মতো করে আদর খেয়ে নিব। একদমই না, তুমি একদমই সেটা করবে না। আমার ধারের কাছে আসার চেষ্টাও করবে না তুমি। আর যদি ভুলেও সেটা করেছো না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না, সেটা আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা সময় হলেই দেখা যাবে তুমি কি করতে পারো আর না পারো। এখন তোমার খুব ক্লান্ত লাগছে, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে দুজনেই বিছানার দুপাশে ঘুমিয়ে পড়ে। তখন নেহা তার বুকের উপর কিছু একটা অনুভব করে। চোখ খুলে তাকিয়ে দেখে তার বুকের উপর শুয়ে আছে নীল। তা দেখে নীলকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল আর বলতে লাগলো, এই অসভ্য বদমাইশ ছেলে, তোকে আমি কতবার বলেছি তুই আমার ধারের কাছেও আসার চেষ্টা করবি না, কিন্তু তারপরেও তুই কেন আমার বুকের উপরে এসে শুয়ে আছিস? আমি তোমার বুকের উপর কখন ঘুমালাম? আমি তো আমার বউয়ের বুকের উপর ঘুমিয়েছিলাম। আমার বউয়ের সবকিছুর উপরে তো শুধুমাত্র আমার অধিকার রয়েছে, তাই আমি কি করব না করব সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোর ব্যক্তিগত ব্যাপারে খেতাই আগুন। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, প্রয়োজন হলে গেস্ট রুমে গিয়ে ঘুমা। সেই ব্যাপারেও আমার কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, কিন্তু তুই আমার সঙ্গে ঘুমাবি না, তোর লুচ্চামি চরিত্র আছে। বাহ বাহ, বউকে আদর করার জন্য যদি কেউ নির্লজ্জ হয় তাহলে আমি তাই হলাম, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার বউকে ছাড়া কোনোভাবেই ঘুমাবো না। বউকে জড়িয়ে না ধরলে তো আমার ঘুমই আসে না। এবার কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, আমায় রাগাবি না, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি বলে তুই আমাকে দুর্বল মনে করবি? আরে না, তুমি দুর্বল হলে আমার চলবে কি করে? আমার তো একজন পাওয়ারফুল লাইফ পার্টনার লাগবে, যে কিনা আমাকে শারীরিক আর মানসিক দুইভাবেই ভালো রাখতে পারবে। আর সেটার জন্য তুমি একদম পারফেক্ট। তোমার পরে আর হয়তো পৃথিবীতে এমন কোনো মেয়ের সৃষ্টি হয়নি যে আমাকে শারীরিক আর মানসিক দুটোতেই তৃপ্তি দিতে পারবে। এই শোন, তোর এইসব লেকচার না দেওয়া বন্ধ কর। আমি তোর এইসব লেকচার আর শুনতে চাইছি না, আমার ভালো লাগছে না তোর লেকচার শুনতে। দয়া করে এইসব বন্ধ কর আর আমাকে একটু ঘুমাতে দে। বললেই হলো নাকি? তোমাকে আমার আদর করতে মন চেয়েছে, এখন আমি তোমাকে আদর করব। তুমি আমাকে যতই তালবাহানা দাও না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। দেখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার মেজাজ একদম খারাপ করবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। এই বলে নেহা বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীল আর তাকে সেটা করতে দেবে না। নীল নেহার হাত ধরে ফেলে আর একটা নিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এদিকে নেহাকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সাথে একটা মেয়ে মানুষের শক্তি তুলনা করা বোকামো ছাড়া কিছুই না। অনেকক্ষণ চেষ্টার পরও নেহা নিজেকে নীলের কাছ থেকে ছাড়াতে পারল না। তখন নীল নেহাকে বলল, ডার্লিং, এরকম কেন করছো বলো? আমি তোমার বিয়ে করা একমাত্র জামাই, তোমার উপর সম্পূর্ণ অধিকার আমার রয়েছে, আর তাই আমি তোমার কাছ থেকে আদর চেয়েছি। তাই বলে তোমাকে এমন করতে হবে নাকি? আর তুমি কি ভেবেছো তুমি জোরাজোরি করলে আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আমার যেটা অধিকার সেটা আমি আদায় করে নেব, সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিরই হোক। আমার সঙ্গে শক্তি দেখে কোনো লাভ নেই, কম্প্রোমাইজ করো। তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না সেটা বলো,
আমার মেজাজ কিন্তু এখন একদম খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করতে পারি সেটা বিন্দুমাত্র আইডিয়া তোমার নেই। সমস্যা নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। চাইলে আমাকে আদর করতে পারো, সারাদিন নিজেকে আমার কাছে শোভে দিতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে চললো প্রায় ঘন্টাখানেক। নীল ততক্ষণে নিজের কাজ শেষ করে নেহাকে ছেড়ে দিয়েছে। আর নেহা বিছানা থেকে নেমে ফুসফুস করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলো। ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল আঁচড়াচ্ছিল। তখনই নীল বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে, ভেজা চুলে আমার প্রিয়টাকে যা দারুণ লাগে না, জাস্ট দেখার মতো। কেন যে বিয়েটা আরো আগে করলাম না, তাহলে তো আমার সুন্দরী বউটাকে আরো আগে থেকে আদর করতে পারতাম। এটাই আমার জীবনে সবচাইতে বড় ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে একদম কথা বলার চেষ্টাও করবে না। তুমি একটা বাজে ছেলে। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। কেন যে আমি তোমার ফাঁদে পা দিয়েছিলাম আল্লাহই ভালো জানে। অতঃপর নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা রুম থেকে বের হয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আর ব্যালকনির সাইডে রাখা দোলনাটায় বসে দোল খেতে থাকলো। এভাবেই কেটে গেল সেদিনের সন্ধেটা। সবার জন্য খাবার তৈরি করলেন আর তাদের রুমে ডাকতে এলেন নীলের আম্মু। কি নীরে, কই তোরা? আমি তো সেই কখন থেকেই সবার জন্য খাবার তৈরি করে অপেক্ষা করছি। তোরা এখনো ঘুম থেকে উঠছিস না কেন? এই তো আম্মু আসে, তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো। আব্বু কি বাসায় চলে এসেছে? হ্যাঁ, তোর আব্বু তো আজ অনেকক্ষণ আগেই অফিস থেকে চলে এসেছে। তোর আব্বু তো আমাকে তোদেরকে ডাকতে পাঠালো। আমি তো ভেবেছিলাম আর একটু পরেই তোদেরকে ডাকবো, কিন্তু তোর আব্বু বললো তোদেরকে এখনই ডেকে নিতে। তোর আব্বু তোর সাথে কি যেন কথা বলবে। এই বলে নীলের আম্মু যখন সেখান থেকে চলে গেল, অপরদিকে নীল বিছানা ছেড়ে উঠে নেহাকে ব্যালকনি থেকে নিয়ে সোজা ডাইনিং এ চলে গেল। তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবারটা খেয়ে নিল। খাবার খেতে খেতে নীল তার আব্বুকে প্রশ্ন করে, কি ব্যাপার আব্বু, কি হয়েছে? আমি আম্মুর কাছে শুনলাম তুমি নাকি আমাকে ডেকেছো, কিছু বলবে বলে। হ্যাঁ, আগামীকাল তোমাকে একবার আমার অফিসে আসতে হবে, কারণ আমরা নতুন ব্যয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করছি, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। আমি চাই তুমি আমাদের ব্যবসার সাথে সংযুক্ত সকল প্রতিষ্ঠানের মানুষের সঙ্গে নিজেকে আগে থেকেই পরিচিত করে তোলো, যাতে যখন তুমি ব্যবসায় জয়েন করবে তখন যেন তোমার আর কোনো সমস্যায় পড়তে না হয়। আর সমস্যায় পড়লেও যেন বাইরের লোকেরা তোমাকে সহযোগিতা করতে পারে, আমাকে বেশি টেনশন যেন করতে না হয়। কিন্তু বাবা, কাল তো আমার ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, কালকে তো আমি কোনোভাবে ভার্সিটি কামাই করতে পারবো না। ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ তোমার ভার্সিটি তো দুপুরে 1টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর আমার ব্যয়ারের সাথে মিটিং হবে বিকাল 3টায়। তুমি ভার্সিটি শেষ করে তারপর নেহা মামনিকে সঙ্গে নিয়ে অফিসে চলে যাবে। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সময় মতো নেহাকে নিয়ে অফিসে চলে যাব। এভাবে কথা বলতে বলতে সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা শেষ করে। আর এদিকে দেখতে দেখতে রাত প্রায় 11টার মতো বেজে গেল। ততক্ষণে লেখা রুমে আসে আর নেহাকে দেখে নীল বলতে লাগলো, নেহা, তোমাকে একটা কথা বলা ছিল। কাল তুমি আমার জন্য একটু শাড়ি পরতে পারবে? তোমাকে না শাড়ি পরলে অনেক দারুণ লাগে। পারবো না আমি, আমার কোনো ইচ্ছা নেই শাড়ি পরতে। তোমার যদি এত ইচ্ছে থাকে তাহলে নিজে পরে নিও, কিন্তু কখনো আমাকে বলবে না। আরে এটা তুমি কি বলছো? আমি শাড়ি পরবো মানে? আমি তো একজন ছেলে মানুষ। আমি যদি শাড়ি পরি তাহলে মানুষ আমাকে কি বলবে? তাতে তো তোমারই বদনাম হবে। কি হলো না হলো এইসব বিষয়ে আমার বিন্দু মাত্র জানার আগ্রহ নেই, কিন্তু আমি তোমার জন্য শাড়ি পরতে পারবো না, এটাই আমার শেষ কথা। আর নেক্সট টাইম এই বিষয়ে কোনো কথা বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বউ যখন আমার জন্য একটা শাড়ি পর্যন্ত পরতে পারবে না, তাহলে আমি আর আমার বউকে কিছু বলবো না। এই বলে নীল বিছানায় গুছিয়ে শুয়ে পড়ে। নেহা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে গেল তাদের সেদিনকার দিন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। তার শাশুড়ি মা রান্না করছিল। তখন সে তার শাশুড়ি মাকে বলল, আম্মু, আপনার রান্না কত দূর? রান্না কি শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে? এই তো প্রায় রান্না শেষই হয়েছে। কিন্তু কেন? না মানে আসলে আপনার ছেলে আমাকে বলছিল আজ আমাকে একটু শাড়ি পরতে, কিন্তু আপনি তো জানেন বিয়ের দিন পার্লার থেকে মেয়েরা এসে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি শাড়ি পরতে পারি না, তাই আপনি যদি আমাকে একটু শাড়ি পরিয়ে দিতেন।
এটা কোনো কথা? এটা আবার এভাবে বলতে হয় নাকি? তাছাড়া তুমি মেয়ে মানুষ, তোমাকে শাড়ি পরা শিখতে হবে। মেয়েদের সৌন্দর্য শাড়িতেই লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন ব্রেকফাস্ট টেবিলে বসো। আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি, সবাই একসঙ্গেই খাবে। তারপর আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব, কোনো সমস্যা নেই। এরপর নেহা শাশুড়ি মায়ের তৈরি করা খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে গেল, আর তার শ্বশুর মশাই আর নিজের ডাইনিং টেবিলে ডেকে নিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নেহার রুমে চলে গেল। আর কিছুক্ষণ পর তার শাশুড়ি মা নেহার রুমে আসে। কই, তুমি শাড়ি বের করেছো? তাড়াতাড়ি নিয়ে এসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। আমার আবার একটু কাজ আছে। এমন সময় নীল তার আম্মুকে তার রুমে দেখে একটু অবাক হয়ে বলে, কি ব্যাপার আম্মু, তুমি এখানে? কি হয়েছে? আর শাড়ির কথা কেন বলছো এমন ভাবে? এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। তুমি তো নেহাকে বলেছো শাড়ি পরতে, কিন্তু নেহা তো শাড়ি পরতে জানে না। তাই আমাকে বলেছিল আমি যেন শাড়িটা পরিয়ে দেই। এমন মেয়ে আমার কপালে জুটলো যে কিনা শাড়ি পরতে জানে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি। তুমি নেহাকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসতে, ভার্সিটির টাইম হয়ে গেছে। কথা বলে নীল রুম থেকে বের হয়ে চলে গেল, আর বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকলো নেহার জন্য। প্রায় আধা ঘন্টা পর নেহা শাড়ি পরে বাসা থেকে বের হয়। শাড়িতে নেহাকে অন্যরকম সুন্দর লাগছিল বটে, তাই নীল নেহার দিকে একদম হতভম্ব হয়ে তাকিয়েছিল। এটা দেখে নেহা নীলকে বলতে লাগলো, এই, কি হয়েছে তোমার? তুমি আমাদের কিভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে জীবনে কোনোদিন আমাকে দেখোনি। হ্যাঁ দেখেছি অনেকবার, কিন্তু আমার মনে হচ্ছে এবার আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়েছি। কারণ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে নতুন করে তোমার প্রেমে পড়ি। হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। এখন কাজের কথা বলো, ভার্সিটির সময় হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। আর হ্যাঁ, তুমি বলেছো বলেই কিন্তু আমি শাড়িটা পরেছি। হ্যাঁ সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি আমার লক্ষ্মী বউটাকে কোনো একটা কথা বলবো আর আমার বউটা আমার সেই কথা রাখবে না, এমনটা কখনো হতে পারে না। হাজার হোক আমার একমাত্র বউ, আমার আবদার না রেখে কি সে থাকতে পারে? এরপর তারা ভার্সিটি শেষ করে যখন অফিসের জন্য বের হয়, তখন নেহা বলে, আমার মাথা ব্যথা করছে, আমি বাসায় চলে যাবো। তুমি অফিসে গিয়ে আব্বুকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ আম্মুকে বলে দিও আজ আমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করতে। একদমই না, আজ বাসায় কোনো খিচুড়ি হবে না। আমি সকালবেলা আম্মুকে বলে এসেছি আমার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করতে, আর আজকে বাসায় সবাই এটাই খাবে। তোমার যদি ইচ্ছে হয় তুমি খেতে পারো, আর না হলে তোমার ইচ্ছে না হলে তুমি না খেয়ে থাকো। তুমি কেমন বউ গো? আমি তো সেইটাই বুঝলাম না, যে আমার একটা জিনিস খেতে আবদার করেছে আর তুমি উল্টা কথা বলছো। ঠিক আছে, তোমার যদি জামাইকে না খাইয়ে রাখতে ভালো লাগে তাহলে তুমি তাই করো, আমি আর তোমাকে বলবো না। তোমাকে আমি না খেয়ে থাকার কথা বলিনি, আমি তো শুধু তোমাকে এইটুকু বলেছি যে আম্মুকে আমি বলে এসেছি আজ আমার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না হবে। এখন তুমি বলছো চিকেন বিরিয়ানি খাবে না, এটা তোমার একান্ত ব্যাপার। আচ্ছা চলো তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আমাকে এখন চলে যেতে হবে, তা না হলে আবার আব্বু রাগারাগি করবে, কারণ মিটিংয়ের টাইম হয়ে গেছে। নীল নেহাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে অফিসে চলে গেল। এদিকে নেহা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বৌমা, তুমি ফিরে আসতে যে? আমার মাথাটা ব্যথা করছে তাই যাইনি। আপনার ছেলে অফিসে চলে গেছে। আর হ্যাঁ আম্মু, আপনার ছেলে বলেছিল তার জন্য গরু মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করে রাখতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো ভেবেছিলাম তোমাদেরকে ফোন করেই যেন জেনে নেব আজ রাতে তোমরা কি খাবে। যাই হোক, তুমি যখন চলে এসেছো ভালোই হয়েছে। যাও তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য ওষুধ আর কফি বানিয়ে নিয়ে আসছি। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। অপরদিকে নীল অফিসে পৌঁছে গেছে। তাকে একা অফিসে আসতে দেখে তার আব্বু জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, তুমি একা কেন এসেছো? তোমাকে না বলেছিলাম বৌমাকে সঙ্গে নিয়ে আসবে, ওকে নিয়ে আসোনি কেন? আব্বু আসলে নেহার শরীরটা খারাপ লাগছে আর তার নাকি খুব মাথা ব্যথা করছে, তাই আমি তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। সমস্যা নেই, আমি একাই সামলে নিতে পারবো। তখন নীলের আব্বু আর কিচ্ছু বলল না। এদিকে কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে গেল। মিটিং শেষ হতে হতে প্রায় 2 ঘন্টার সময় লাগলো। মিটিং শেষে নীলের আব্বু নীলকে বলল, তোমাকে একটু শপিংয়ে যেতে হবে। তোমার আম্মু বলেছিল তোমার আম্মুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, কিন্তু আমার তো একটু কাজ আছে। আমি অফিস থেকে বের হতেই অনেক দেরি হয়ে যাবে।
তাই যদি তুমি সেইগুলো নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নিয়ে যাব। এ বলে নীল তার আব্বুর কাছ থেকে জিনিসপত্রের লিস্ট নিয়ে অফিস থেকে বের হয়ে পড়ে। তারপর শপিং মলে গিয়ে লিস্টে থাকা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে শপিং মল থেকে বের হতে সামনেই দেখতে পেল একটা ফুলের দোকান। তখনই হঠাৎ নীলের মনে পড়লো আজ তো 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, মানে আগামীকাল ভালোবাসা দিবস। ফুলের দোকান থেকে নেহার জন্য কিছু গোলাপ ফুল কিনে নিল। নেহা গোলাপ ফুল অনেক পছন্দ করে। রাত তখন আনুমানিক 9টার মতো বাজে। নীল বাসায় এসে পৌঁছায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতে নেহা এসে দরজা খুলে দেয়। নেহাকে দরজা খুলতে দেখে নীল একটু উস্কানি মেরে বলে, আমার মনে হচ্ছে তুমি এতক্ষণ হয়তো আমার আসার জন্য অপেক্ষা করছিলে, তাই কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি তোমার আসার জন্য অপেক্ষা করতে থাকবো। এটা তুমি ভাবলে কি করে? কখনোই না। আমি কেন তোমার জন্য অপেক্ষা করব? যাই হোক, তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ তুমি তো সিদ্ধান্ত নিয়েছো আর তুমি আমাকে না খেয়ে রাখবে। তাহলে আমি তোমার সঙ্গে কথা বলছি কেন? সরো আমার সামনে থেকে, আমাকে ভেতরে যেতে দাও। এরপর নীল নেহাকে পাশ কাটিয়ে চলে গেলে নেহা অনেক অবাক হয়। কেননা নেহাকে নীল 13ই ফেব্রুয়ারিতে অনেক গিফট করত আর তার সঙ্গে খুব ভালো সময়ও কাটাতো, কিন্তু আজ এমন করবে এটা তো প্রত্যাশার বাইরে ছিল। তাই নেহা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এদিকে নীল তার মায়ের জিনিসগুলো তার মায়ের কাছে দিয়ে তারপর ফুলগুলি নিয়ে রুমে চলে গেলেন। দেখে নেহা মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে। নীল তখন নেহার সঙ্গে কথা না বলে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে সুন্দর একটা শার্ট আর একটা প্যান্ট পরলো, যেগুলো নেহার খুব পছন্দের। তারপর ফুলগুলো হাতে নিয়ে নেহার সামনে গিয়ে দাঁড়ালো। নেহা নীলকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন নীল নেহার সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মহারানী। নতুন করে বারবার আপনার প্রেমে পড়তে চাই। আপনি কি আমার সেই মানুষটা হবেন যার চোখে তাকিয়ে সারা জীবন আমি শুধু প্রথমবারের মতো করে প্রেমে পড়তে পারবো? ঢং দেখে আর বাঁচি না, বুড়ো বয়সে বিমৃতি ধরেছে নাকি? এই ভীমরতি ধরবে কেন? আমার তো এখন একটা বাচ্চা কাচ্চাই হলো না, বাবা ডাক শোনাই হলো না, আর বড় হয়ে গেলাম কিভাবে? একদম এভাবে কথা বলবে না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র লক্ষ্মী বউ। তুমি এভাবে কথা বলে আমার কষ্ট লাগে না বুঝি? ওরে বাবা রে, বাবুটা আমার, ওনার নাকি কষ্ট লাগে। আপনি যখন অন্যকে কষ্ট দিয়ে কথা বলেন তখন বুঝি অন্যজনের কষ্ট লাগে না? নাকি অন্যজনের কষ্ট আপনার চোখেই পড়ে না? অবশ্যই পড়ে। তুমি অভিমান করলে তো আমার বেশ ভালোই লাগে। আমি তো চাই তুমি বারবার এভাবে আমার সঙ্গে অভিমান করো, কারণ তোমার অভিমানী মুখটা দেখে আমার দারুণ লাগে। তার মানে তুমি আমার সাথে এইসব কিছু ইচ্ছে করে করো? তোমার সঙ্গে কোনো কথা নেই, তাহলে তো তুমি খুশি? এই যা, বউ আমার বলে কি আমার 10টা না একটা মাত্র বউ, সে কিনা আমার সঙ্গে কথা না বলে থাকবে? এটা কখনো হয় নাকি? আমি তো জানি আগামীকাল ভালোবাসা দিবস, তাই আমি তোমার জন্য এতগুলো ফুল নিয়ে এসেছি, কারণ তুমি তো ফুল পছন্দ করো। আর আমার ভালোবাসার মানুষটাকে পছন্দের জিনিসগুলো আমি তাকে এনে দেবো না, এমনটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এখন চলো ডাইনিং টেবিলে আম্মু তোমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করে রেখেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তুমি না বললে আজ বাসায় চিকেন বিরিয়ানি রান্না হবে? তাহলে আবার এগুলো কখন রান্না হলো? আমার 10টা না 5টা না একটা মাত্র চাই। আজকে আমার কাছে গরুর মাংস আর ভুনা খিচুড়ি খেতে চাইছে। সেখানে কি আমি আমার নিজের ইচ্ছাটাকে বেশি প্রায়োরিটি দিতে পারি? কখনোই নয়। তাই আমি এসে আম্মুকে বলেছি তোমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করতে, তাই আম্মু সেগুলোই রান্না করেছে। তারপর তারা দুজনে কথা বলতে বলতে ডাইনিং এ চলে গেল। ওখানে নেহা ও তার শ্বশুর মশাই এবং সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিল। রাতের খাবার শেষ করে মতো নিজেদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। নীল একটু তার আব্বুর সাথে কথা বলার জন্য আব্বুর রুমে গিয়েছিল। এদিকে নেহা নিজের রুমে এসে নিজের জন্য তার পছন্দের লাল রঙের একটা শাড়ি পরে নিল আর খোপায় কিছু গোলাপ গুজে দিল। 1 ঘন্টা পর নীল রুমে এসে তা একদমই অবাক। নেহা শাড়ি পরে আছে। নীল বলল, তুমি না আমাকে বললে যে তুমি শাড়ি পরতে পারো না, তাহলে এখন কিভাবে একা একা শাড়ি পরছো? নেহা, আমার ভালোবাসার মানুষটা আমার জন্য এতগুলো ভালোবাসা নিয়ে এসেছে, আর আমি তার জন্য সামান্য শাড়ি পরতে পারবো না? নেহাকে শাড়ি পরা অবস্থায় দারুণ সুন্দরী লাগছিল।
সেটা শুধু নেহার ক্ষেত্রে না, বাঙালি প্রত্যেকটা মেয়েকেই শাড়ি পরলে অসাধারণ সুন্দর লাগে। নীল যেন আরো একবার নতুন করে নেহার প্রেমে পড়লো। নেহাকে দেখে যেন তার গান গাইতে ইচ্ছে করছে, তাই তো সে আপন মনে গেয়ে উঠল। নীলের এমন সুরে গান শুনতে নেহা একদম হেসে কুটি কুটি, কিন্তু নীল সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না। নেহাকে আরো একবার নতুন করে তার কাছে পেতে চাইলো, তাই তো সে নেহাকে নিজের কাছে টেনে নিল আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণ করতে থাকলো। দুজনে দুজনের ভালোবাসা দিয়ে দুজনকে পরিপূর্ণ করে তুলল। এদিকে দেখতে দেখতে প্রায় 1 বছরের মতো কেটে গেল। নেহা 9 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারে চলছে খুশির আমেজ। নতুন অতিথির আগমনের কথা শুনে সবাই তো খুশিতে একদম পাগলের মতো অবস্থা। পরিবারে একমাত্র সন্তান আসছে বলে কথা। দেখতে দেখতে নেহা ডেলিভারি ডেট ঘনিয়ে আসে। আজ সকাল থেকে নেহা ডেলিভারি পেন শুরু হয়েছে, তাই নেহাকে নিয়ে হসপিটালে চলে যাওয়া হয়েছে। ডক্টর নেহাকে দেখে বলেছে সিজার করতে হবে, কিন্তু নেহা অপারেশনে খুব ভয় পায়। নীল, আমার খুব ভয় করছে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। প্রথমত আমি অপারেশনকে খুব ভয় পাই, কিন্তু ডাক্তার যা বলেছে আমি যদি অপারেশন না করি তাহলে আমাদের বেবির ক্ষতি হবে। চিন্তা করো না তুমি, কিছুই হবে না। আল্লাহ আছে, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ মা, তুমি আল্লাহটা করো। এই মুহূর্তে এই বিপদ থেকে আল্লাহ পাক ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। তখন সবাই আল্লাহ আল্লাহ করতে থাকলো। এদিকে নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। প্রায় 40 মিনিট পর ওটি থেকে ডাক্তার বের হন। ডাক্তারকে দেখে নীল দৌড়ে গেল। কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? বাচ্চার মা দুজনেই ঠিক আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা জানা নেই। আসলে নেহা অপারেশনে খুব ভয় পায়, তাই টেনশন হচ্ছিল যদি খারাপ কিছু হয়ে যায়। আর সেরকম কিছু হতে যাবে কেন? আমাদের উপর কি আপনাদের ভরসা নেই? আমরা থাকতে একটা রোগীর সহজে কোনো ক্ষতি হতে কখনোই দেব না। যাই হোক, মিষ্টি খাওয়ান, আপনার মেয়েবাবু হয়েছে। কি বলেন ডক্টর, সত্যি আমার মেয়ে বাবু হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে একটা মেয়ে বাবু দান করেছেন। যাই হোক ডক্টর, মিষ্টির জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের যত ইচ্ছে আমি ততই আপনাদের খাওয়াবো। কিন্তু আমি কি একবার আমার মেয়ে আর মেয়ের মায়ের সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই, কিন্তু 1 ঘন্টা পর মেয়ে আর মেয়ের মাকে কেবিনে শিফট করা হবে। তখন আপনাদের সবাই দেখা করতে পারবেন, এখন নয়। দেখতে দেখতে 1 ঘন্টা সময় পার হয়ে গেল। নার্স এসে তার মেয়ে এবং এর মাকে কেবিনে শিফট করে নীলকে ডেকে আনলে। এরপর নীলও তার পরিবারের সবাই কেবিনে প্রবেশ করে। বাড়ির সবাই অনেক খুশি। আর নীল নেহাকে বলল, আই লাভ ইউ নেহা, আমি শুধু তোমাকে ভালোবাসি। এখনো তোমাকে আমি ততটাই ভালোবাসি যতটা প্রথম দিন থেকে বেঁচেছিলাম, আর ভবিষ্যতে ঠিক এতটাই ভালোবেসে যেতে চাই। এ কথা বলে নেহা কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তখন পাশ থেকে নেহার মেয়ে কান্না করে উঠে। নীল তখন তার মেয়ের দিকে তাকিয়ে বলে, দেখলে তো নেহা, তোমাকে কিস করেছি ছিঁড়ে দেখে তোমার মেয়ে কান্না করছে, তাকে কেন আদর করেনি? হ্যাঁ, করবেই তো। এখন থেকে তো তোমার ভালোবাসার মানুষ দুইজনকে সমানভাবে ভালোবাসতে হবে। যদি তুমি হেরফের করো না তাহলে তো মেয়ে কান্না করবেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের দুজনকে সমানভাবে ভালোবাসবো। এই বলে নীল তার মেয়েকে কোলে তুলে নেয় আর আদর করতে থাকে। এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার সংসার। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।